সকালে আলো, রাতে আঁধার, এই ধূপ, এই ছায়া, লুকোচুরি খেলাতে ডুবে থাকা অদ্ভুত এই মায়াময় পৃথিবী। এই খেলা হঠাৎ করে ভেঙে গিয়ে ফিরে যেতে হতে পারে না ফেরার এক অচেনা দেশে, আর সেটাই আমাদের সকলের স্থায়ী ঠিকানা। কয়েকজনে ভাবি আমরা সেটা নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটি ভয়ঙ্কর ঘটনা, যেভাবে আমি ফিরে এলাম না ফেরার দেশে, দরজায় পৌঁছে গিয়ে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সকলে আমার পাশে থাকবে, আর পুরনোদের অসংখ্য ভালোবাসার কৃতজ্ঞতা। ওয়েস্ট থেকে তোমাদের কৃষাণ, তোমাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। গতকাল ঝকঝক একটি দিন ছিল। সকালে চোখ খুলে দেখি আজ ঝিরঝির বৃষ্টি। ওয়েদার যেভাবে আমাদের চেনা জানা প্রকৃতিকে মুহূর্তেই বদলে দেয়, জীবনও কিন্তু সেভাবেই হঠাৎ করে বদলে যেতে পারে। জানান না দিয়ে, নোটিশ না দিয়ে জীবন হঠাৎ করে একদম সম্পূর্ণ বদলে যেতে পারে। যদিও ওয়েদার বা আবহাওয়ার ব্যাপারে কম বেশি ওয়েদার ফরকাস্ট কিছুটা ধারণা আবহাওয়া দপ্তর থেকে আমরা আগেই পেয়ে যাই, যেমন বৃষ্টি হতে পারে, অথবা বন্যা হতে পারে, অথবা গরম পড়তে পারে। সবকিছুই কিন্তু আমরা আবহাওয়া দপ্তর থেকে পেয়ে যাই আগে ভাগে। জীবন যখন বদলে যায় তখন তার কিন্তু কোনো ওয়ার্নিং থাকে না, যা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। আজকে হেসে খেলে বেড়াচ্ছি, দেখা যাবে আগামীকাল আমি নাও থাকতে পারি, তাই না? যা হঠাৎ করে হতে পারে, যা সেকেন্ডের ব্যাপার মাত্র। তাই হয়তো বলে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। আজ আমার জীবনের একটি সত্যিকারের ঘটনা নিয়ে কথা বলবো, যা আমার জীবনে একটি ভয়ঙ্কর বাস্তব। এই ঘটনাটি আমার অনেক কাছের মানুষরাই কেবল জানেন। আমি কখনো এর আগে এই ঘটনাটি আমার খুব আপনজন ছাড়া কারোর সাথে শেয়ার করিনি, কিন্তু আজ আমি ডিসিশন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব, বিকজ তোমরা আমার খুব কাছের বন্ধু। আর এটা শেয়ার না করলে আমার জীবনের যে একটা অভিজ্ঞতা, সেটা একদম অজানা থেকে যাবে। হ্যাঁ, একবার আমার সাথে মৃত্যুর সাথে দেখা হয়েছিল। তবে যার একবার মৃত্যুর সাথে দেখা হয়, তার ফিরে আসার আসলে কোনো উদাহরণ বা দৃষ্টান্ত নেই বললেই চলে। মৃত্যু থেকে আসলে কেউ ফিরে আসে না। হ্যাঁ, আমি তোমাদের বলতে পারি মৃত্যুর খুব কাছে গিয়েছি, কিন্তু কিভাবে আমি ফিরে এসেছি সেই ব্যাপারটা আসলে আমি নিজেও জানি না। সেই অভিজ্ঞতাটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবে বা বলে মৃত্যুর সময় মানুষ নাকি অনেক কিছু দেখে, অনেক কিছু অনুভব করে, অনেক কিছু বুঝতে পারে। আসলে তারা কি দেখে অথবা তারা কি বুঝতে পারে, সে কি মারা যাচ্ছে না কি হচ্ছে তার সাথে, আমরা আসলে ঠিকভাবে এখনো জানি না। ঠিক এই কথাগুলোই নিয়ে আজ আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতার আলোকে খুব ইন্টারেস্টিং তথ্য শেয়ার করতে চাচ্ছি। তাই পুরো ব্লগটা দেখার চেষ্টা করবে, এই অনুরোধটা তোমাদের কাছে রইল। হয়তো অনেকেই ভয় পাবে, হয়তো অনেকেই চমকে যাবে, অনেকেই হয়তো উপভোগ করবে। আজকের গল্পটা একদমই আউট অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর বাইরের গল্প বলতে পারো। অর্থাৎ এই পৃথিবীর বাইরে গল্প, যেটা জীবিত মানুষের কাছে আসলে পরিচিত হবার কোনো সম্ভাবনা থাকে না। আজ পর্যন্ত অনেকের কাছে হয়তো শুনেছ অথবা বইয়ে পড়েছ, কিন্তু আমার গল্পটা একদম আমার নিজের ভীতিকর, কলিজা হিম করা, আমার নিজের সত্যিকার মৃত্যু থেকে জীবনে ফিরে আসার একটা ইউনিক
অভিজ্ঞতা বলতে পারো। এখন আমার মৃত্যু নিয়ে সত্যিকার গল্পটা শুরু করি। আমি আশা করছি তোমরা খুব এনজয় করবে। আমাদের সাধারণ মানুষ যখন যারা মারা যায় তখন মানুষটির হার্ট বন্ধ হয়ে যায়, সে আর নিঃশ্বাস নেয় না। যদিও মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা মৃত্যু না, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের জন্য এটাই মৃত্যু। যে ঘটনাটা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগের পুরনো ঘটনা। তখন আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকতাম। আমি তোমাদের বাদল ভাইয়া এবং আমার মেয়ে, যার বয়স ছিল মাত্র 1 থেকে 1.5 বছর, আর ছিল একজন বয়স্ক তরুণী বা মেয়ে, যেটাই বলতে পারো, যার নাম ছিল জিরন। সে আমার মেয়ের দেখাশোনা করত আর বাসার টুকিটাকি কাজ করত। যেহেতু তোমার বাদল ভাইয়া তখন হাসপাতালে জব করার সাথে সাথে সাইকিয়াট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন পড়াশোনা করছিল, আর আমি নিউট্রিশনে গ্র্যাজুয়েশন করছিলাম সেই সময়। বলতে গেলে দুজনই প্রচণ্ড ব্যস্ত থাকতাম পড়াশোনা নিয়ে আর দৈনন্দিন জীবনের যে আরও কাজ রয়েছে সেই সমস্ত নিয়ে। বলতে পারো সেই সময়টা ছিল আমাদের জীবনের উঠে দাঁড়ানোর বা স্ট্রাগল পিরিয়ড, যাকে বলা যেতে পারে। অর্থাৎ জীবনে উঠে দাঁড়ানোর যুদ্ধক্ষেত্র। সেই সময় জিরন নামের মেয়ের সাথে আমার মেয়ে সময় কাটাতো, খেলাধুলা করতো, যখন আমরা কাজে বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার জীবন মরণের ঘটনায় জিরনের একটা মারাত্মক ভূমিকা আছে। অর্থাৎ আমি যাকে মিন করছি সে আমার বাসার পরিচারিকা, অথবা বলতে পারো আমার বাচ্চার দেখাশোনা সে করত। তাই জিরনের পরিচয়টা একটু তোমাদের কাছে দেওয়া দরকার। মেয়েটি আমাকে আপা বলে ডাকতো। কাঁচা হলুদের মতো গায়ের রং, অসম্ভব সুন্দরী ছিল সে। মেয়েটির আচার আচরণ এতটাই কেতাদুরস্ত বা স্মার্ট সে ছিল, তাকে আসলে কারো বাসায় সে কাজ করে এটা ভাবতে পারাটা বেশ কঠিন হয়ে পড়ে। ছোট বয়সে চাঁদের কলঙ্কের মতো মুখে তার বসন্ত উঠায়, মুখে ছিল গভীর গভীর দাগ। তারপরেও তাকে বলতে হবে চোখে পড়ার মতো একটি মুখ। তার বিয়ে হয়ে গিয়েছিল কিশোরী বয়সে, আর বিয়েটা হয়েছিল মদ্যপ এক ট্রাক ড্রাইভারের সাথে। বিয়ের কয়েক বছর পর সেই মদ্যপ স্বামী একজন পথচারীকে ট্রাক চাপা দিয়ে যাবজ্জীবন দণ্ডিত হয়ে জেলে থাকার পাকা বন্দোবস্ত করে নেয়। আর তার ওয়াইফ মানে আমার বাসায় যে কাজ করত, জিরন তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে একেবারে পথে বসার অবস্থা হয়। এক সময় তার ছেলেকে তার মায়ের কাছে রেখে আমার বাসায় কাজ নেয়। এই অতি ভদ্র অমায়িক বলতে পারো মেয়েটি, এই ছিল তার জীবনের করুণ কাহিনী। যেদিন এই ভীতিকর ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল বন্ধের দিন বা ছুটির দিন। আমার যে যতদূর মনে পড়ে বহু আগের ঘটনা। এইরকম সাধারণ ছুটির দিন সকালে অ্যাজ ইউজুয়াল জিরন তার হাতের একটা ফ্যান্টাস্টিক পরোটা বানাতো, আর তার সাথে বানাতো সে ভাজি। সেটা মানে যতটা প্রশংসা করি কম হয়ে যাবে, খুব ভালো রান্না করতো সে। তো ওই ফ্যান্টাস্টিক পরোটা, তার হাতের পরোটা খেয়ে আমি ফেলে রাখা ঘরের কিছু এক্সট্রা কাজ সারছিলাম। আর বিকেলের দিকে একটি বিয়ের দাওয়াত থাকায় কি ড্রেস নিয়ে, কি ড্রেস পরে যাব, কি পরবো, সেগুলো চিন্তা করছিলাম। তোমার বাদল ভাইয়া আর আমার মেয়ে কি পরবে তা সিলেক্ট করে গুছিয়ে রাখছিলাম আর কি। এর মধ্যে জিরন এসে আমাকে বলল, আপনি গোসলে যান, গরম পানি দিয়েছি গোসলের জন্য। এই কথা বলে জিরন বাইরে চলে গেল আমার মেয়েকে নিয়ে খেলা করবে বলে। আমার একটা ইউনিক অভ্যাস হলো, বাসায় কখনো আমি স্যান্ডেল পরে বা জুতো পরে থাকি না, আমার ভালোও লাগে না। এটা আমার একদম ছোটবেলার থেকে অভ্যাস।
খালি পায়ে হাঁটার একটা মজার আলাদা ফিলিংস আছে, যেটা তোমরা যদি কখনো খালি পায়ে হাঁটো তাহলে বুঝতে পারবে। এটা শুনে অনেকেই আমার সাথে তোমরা অমত করতে পারো, রাগও করতে পারো, তবে তোমরা একবার খালি পায়ে হাঁটার ব্যাপারটা ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে আমি সত্যি বলছি কিনা। আচ্ছা, এবার আসি আমার সবচেয়ে লোমহর্ষক আসল ঘটনায়। আমি খালি পায়ে গোসল করতে ঢুকে গেলাম আমার বেডরুমের গোসলখানায়। আমার রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম ছিল, সেখানে আমি গোসল ছাড়ার জন্য চলে গেলাম। আমার বেডরুম থেকে আমাদের খাবার ঘর বা ডাইনিং হলটা দেখা যায়। গোসলখানায় ঢোকার আগে তোমার বাদল ভাইকে দেখলাম অ্যাজ ইউজুয়াল তার মোটা মোটা সাইকিয়াট্রিক বই নিয়ে খাবার টেবিলে বসে পড়াশোনা করছে বেশ মনোযোগের সাথে। গোসল ছেড়ে বেরিয়ে দেখলাম তোমার বাদল ভাইয়া তখনও পড়ছে। ওই খাবার টেবিলে বসে বসে সে তার বইপত্র বেশ মনোযোগের সাথে পড়াশোনা করছে, কারণ তার সামনে একটা এক্সাম ছিল তার। তো যাই হোক, আমি ইলেকট্রিক হেয়ার ড্রায়ারটা সবসময় ব্যবহার করি চুল শুকোবার জন্য। তো এই ইলেকট্রিক হেয়ার ড্রায়ার নিয়ে ভেজা চুল শুকাবার জন্য যখন খাবার টেবিলের উল্টো পাশে চলে আসলাম, এর মধ্যে চোখে পড়লো জিরন ঠিক সেই সময় সেই মুহূর্তে দরজা দিয়ে বাগানের দিকে আমার মেয়েকে নিয়ে এসে আমার বেডরুমের দিকে চলে গেল। তার মানে তখন তাদের খেলাধুলা শেষ হয়েছে, ঘরে ফিরে এসেছে। যেহেতু আমি গোসল করে ফিরে এসেছি, হয়তো ও বুঝতে পেরেছে আমি কোনো প্রয়োজনে ওকে ডাকতেও পারি। যাই হোক, ওদের দেখতে দেখতে আমি আমার হেয়ার ড্রায়ার প্লাগটি সকেটে ঢুকালাম। এরপর জাস্ট হেয়ার ড্রায়ার অন করে যেই না চুল শুকাবার জন্য হাতটা উঠিয়েছি, মুহূর্তেই একটি নীল আলোর রশ্মি দেখলাম ছড়িয়ে পড়লো আমার শরীরকে একেবারে কেন্দ্র করে বৃত্তের মতো। মুহূর্তেই মনে হলো আমি ছিটকে বেরিয়ে গেলাম আমার শরীর থেকে জাস্ট 2 হাত দূরে। কথাটা বলতে বলতে এখনই আমার হাতের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। ঠিক বুঝাতে পারবো না কতখানি ভয়ঙ্কর ছিল। যেখানে ছিটকে পড়লাম সেখান থেকে আমি এখন তোমার বাদল ভাইকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি দেখতে পেলাম হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে গোল হয়ে রোল হয়ে আমার শরীরটা পাটির মতো একবারে মুড়িয়ে বটে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, আবার মোটে যাচ্ছে, আবার সোজা হচ্ছে। একদম স্পষ্ট বুঝতে পারছি আমি আমার শরীর থেকে বাইরে, আর বাইরে বলে নিজেকে আমি দেখতে পাচ্ছি। যা মুহূর্তেই বুঝতে পেরে আমি চিৎকার শুরু করলাম। ভয়ঙ্কর এক অনুভূতি, যা কারো গায়ের চামড়া ছিলে ফেললেও হয়তো এত ভয়ঙ্কর লাগবে না। আমি আমাকে বাঁচাবার জন্য তোমার বাদল ভাইয়াকে ডেকেই চলছি, কিন্তু তোমার বাদল ভাইয়া বইয়ের পাতায় মুখ গুজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার মানে সে আমাকে শুনতে পাচ্ছে না। আমি চিৎকার করতে করতে বুঝতে পারলাম আসলে আমার শরীরটা যে বেঁকে বেঁকে বারবার রোল করছে সেটা সে দেখতে পাচ্ছে না, এমনকি সে আমার চিৎকার পর্যন্ত শুনতে পাচ্ছে না। মুহূর্তেই মনে হলো আমি মনে হয় চলে যাচ্ছি। ঘটনা ঘটতে আসলে সময় নিয়েছে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু আমার মনে হয়েছে দীর্ঘ সময়। এর মধ্যে কোনো কারণে জিরন তোমার বাদল ভাইয়ার পিছনে থেকে একদম বেডরুম থেকে বেরিয়ে এলো, যা আমি স্পষ্ট দেখতে পেলাম। ও এসে আমার সকালবেলায় বের করে রাখা জামার ভিতরে কাঠের হ্যাঙ্গারটা তুলে নিয়ে মুহূর্তেই হ্যাঙ্গারটা দিয়ে আমার হাতের একদম সাথে লেগে থাকা যে ইলেকট্রিক তারটি ছিল তারের মধ্যে খুব জোরে একটা বাড়ি দিল। মুহূর্তে তারটা ছুটে যেতে আমি মুহূর্তে জ্ঞান হারালাম। এই ঘটনার আসলে দুটো ভার্সন আছে।
প্রথম আমার যে ভার্সনটাই সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করি। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম তোমার বাদল ভাইয়া আর জিরন আমার মেয়েকে নিয়ে ভয়ে আমাকে ডাকছে, চিৎকার করে করে ডাকছে। জ্ঞান ফেরার পর যা বুঝলাম, কোনো বৈদ্যুতিক গোলযোগের কারণে শর্ট সার্কিট হয়ে হেয়ার ড্রায়ারটি বার্স্ট করেছে। হেয়ার ড্রায়ারটা বার্স্ট করা মাত্রই ড্রায়ারের যে ইলেকট্রিক জীবন্ত তার, সেই তারটি আমার হাতের মধ্যে একদম মাংসের ভিতরে ঢুকে গেছে। মেইন লাইনের তারটি দিয়ে সরাসরি আমার শরীরে কয়েকশো ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে। মুহূর্তটি ছিল 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের খুব সম্ভব। আর শক খাওয়া মাত্র আমার শরীর থেকে আমার আত্মা 2 হাত দূরে ছিটকে পড়ে। দূর থেকে তাই আমাকে ঘটনাটি দেখতে পাই। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, আমার শরীরের ভিতরে আমি ছিলাম না, আমি ছিলাম বাইরে ওই 3 সেকেন্ডের জন্য। এই 3 সেকেন্ডের অনুভূতি ছিল অতি ভয়ঙ্কর, আধিভৌতিক, রহস্যময়। অর্থাৎ শরীর থেকে যে আমি বেরিয়ে গিয়েছিলাম, সেই আমির কোনো ব্যথা বেদনা ছিল না, তবে প্রচণ্ড একটা আকুতি হচ্ছিল আমার 2 হাত দূরে দাঁড়িয়ে থাকা আমাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য, আমার দেহটাকে রক্ষা করার জন্য। অদ্ভুত এক অনুভূতি, যা বর্ণনা করা আমার জন্য খুব কঠিন। যেই মুহূর্তে জিরন এসে বাড়ি দিয়ে তারটি ছুটিয়ে দেয়, আমি আমার দেহে ফিরে আসি। মুহূর্তেই কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাই। তোমার বাদল ভাইয়া জিরনের তাদের ভার্সন ছিল একটা ডিফারেন্ট, সেই ভার্সনটা এখন আমি শেয়ার করছি। তাদের কথা হলো, আমি যে চিৎকার করেছি আমাকে বাঁচাও বলে, তারা আসলে দুজনের কেউই শুনতে পায়নি। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে পানি খেতে চাওয়ায় পানি নেবার জন্য জিরন খাবার টেবিলে আসে। জিরন আমাকে বাঁকা হয়ে পড়ে যেতে দেখে হাতের কাছে পড়ে থাকা কাঠের হ্যাঙ্গারটি দিয়ে বাড়ি মেরে তারটি ছুটাবার চেষ্টা করে। আর অচেনা পৃথিবীর পথে রওনা হওয়া আমি মুহূর্তেই ফিরে আসি। পরে হিসাব করে দেখা গেল প্রায় 1 মিনিটের জন্য আমি ইলেকট্রিক জীবন্ত তারটি হাতে লাগিয়ে শকে ছিলাম। এরপর আরো 1 মিনিট ইলেকট্রিক তারটি ছেড়ে দেওয়ার পরে অজ্ঞান হয়েছিলাম। অর্থাৎ টোটাল 2 মিনিট আমার দম বা হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ 2 মিনিট পরে সেদিন জিরনের হ্যাঙ্গারের বাড়ির চোটে আমি আমার পৃথিবীর ছোট বাড়িতে ফিরে আসি। সেদিন আমি অনুভব করেছিলাম আমাদের এই লাইফ কত শর্ট, কত ঠুনকো, কত ভঙ্গুর। আমি বুঝলাম আমি বেঁচে থাকি, মরে থাকি, যেটাই হোক, আমার এই পৃথিবীর আসলে কিচ্ছু আসে যায় না। পৃথিবী চলবে পৃথিবীর মতো। আমি চলে গেলে আমার প্রিয়জনদের জীবন আসলে থেমে থাকবে না, শুধু আমি থাকবো না, এটাই সত্য। তাই এই যে ব্যস্ততা, এই যে কোনো কিছু নিয়ে অস্থিরতা, দুশ্চিন্তা, এর আসলে কোনো অর্থ নেই। সত্যি বলো, এর কোনো অর্থ আছে? সকলকেই বলছি, যারা তোমরা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছো, সেই সময়টুকু তুমি পাচ্ছ, সেটুকুই তোমার নিজের পাওয়া, আর বাকি সব ফাঁকি। তোমার সবচেয়ে আপনজনদের নিয়ে এই স্বল্প সময়টুকু রাগ, বিদ্বেষ, ক্ষোভ, বিদ্বেষ এগুলি না করে, অযথা সময় না কাটিয়ে আনন্দে থাকো, মায়া মমতায় পরিপূর্ণ, স্মরণীয় করে রাখো এই ছোট্ট জীবনটাকে। কারণ হয়তো আজ আছি, হয়তো কাল নেই, কোনো কিছুর আসলে গ্যারান্টি নেই। এটাই হলো আমাদের ছোট্ট জীবনের ছোট্ট গল্প। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ। লাভ ইউ অল।